অনেক সময় বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করব। আরে এরা কিচ্ছু করতে পারবে না, এরা फ्यूज बल्ब, ये फिनिश हो चुका है, खत्म है, ये बुझा हुआ मोमबत्ती है, ये मोमबत्ती আর ধরান যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও, কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমাদের অবস্থা কি তা করি। আমরা দেখলাম গত 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব মোর্চার এক অনুষ্ঠান করে ডিওয়াইএফআই এবং কমিউনিস্টকে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান রবীন্দ্র ভবনের মঞ্চে দাঁড়িয়ে যত রকম হিংসাত্মক, আক্রমণাত্মক, কদর্য, নোংরা ভাষায় পারেন আমাদের উপর আক্রমণ করেছেন। আমরা বলছি আমাদের উপর আক্রমণ করুন, এটা নতুন না, আমাদের রক্তাক্ত করা, খুন করা, এটা আপনারা করছেন এবং আগামী দিনেও করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বলছি যে যুব মোর্চা তারা বিবেকানন্দের জন্মদিনকে বাছাই করা হলো এই নোংরা, হিংস্র এবং কদর্য ভাষা ব্যবহার করার জন্য। নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ 39 বছর। বাংলাতে একটা প্রবাদ আছে, যে পারে 9 বছরে পারে, আর যে না পারে 90 তো না পারে। যেমন কমিউনিস্টরা 35 বছর পেয়েছে, কিচ্ছু পারেনি। ভারতীয় জনতা পার্টি মাত্র 6.5 বছর হয়েছে, তার জন্য পারে, কারণ আমাদের সঙ্গে এক নরেন্দ্র আছে। আর যিনি স্টেজ পরিচালনা করছেন, ছামনু থেকে বিধায়ক, এমনিতে মনে হয় ওকে দেখলে, শম্ভুকে দেখলে, শম্ভু কিন্তু আমার মহাদেবের নাম, দেখলে মনে হয় যেমন শম্ভু খুব ছোট, 18-19 বছর বয়স, কিন্তু শম্ভু কিন্তু বিবাহ করছে, একটা মেয়ে হয়েছে, ছেলে হয়েছে। দেখো মেয়ের নাম কখনো কয় না, ছেলে হয়েছে, এখনো বাতিক যে মেয়ে কমজোর, ছেলে বেশি, এই মানসিকতা থেকে এখনো বেরোতে পারে। ঠিকই, সত্যি কথার জন্য হয়তো বলেছে, কিন্তু এই মানসিকতা এখনো ভারতবর্ষের মধ্যে আছে। মেয়ে হলে আচ্ছা মেয়ে হয়েছে দাদা, ছেলে হলে স্যার আমার ছেলে হয়েছে, যেমন উইরাই এ পড়বো আমার সামনে। কিন্তু এক দোকে এক মেয়ে বসে আছে, কে কোনো ছেলের চাইতে কম? এখানে যারা ছেলে আছে, দীপার মতো দম আছে, দীপার মতো দুনিয়াতে নাম পৌঁছেছে ত্রিপুরাকে, তার জন্য মেয়ে ছেলে বরাবর ওই মাংসের নিয়ে কাজ করা। আর এখানে বড় মাত্রায় উপস্থিত আমার যুব মোর্চার ভাইরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা। আর এক ডিস্ট্রিক্ট থেকে আসেনি, দেখ মেরা আলাগ স্টাইল रहता है। আমাকে বললো গুমতি ডিস্ট্রিক্ট থেকে আসেনি, তো যারা আসেনি তাদেরকেও সাধুবাদ, কিন্তু আপতে এখন থেকে যারা সিধায় থাকে। বন্ধুরা, যুবা মোর্চা, যুবরাই পরিবর্তন আনে, যুবাদের মধ্যে ঊর্জা, আর যার কাছে ঊর্জা আছে আবার মনে পড়ে যায় রাহুল গান্ধীর ঊর্জা। पार्लियामेंट बोले जी 6 साल के जुआ, मैं भी बैठा हूं, क्या बोल रहा है? 6 साल का जुआ देखा आपने कहीं? तुम्हारा যুব মোর্চার মধ্যে 6 বছরের যুবা আসেনি কেউ? দাঁড়াও তো দেখি, 6 বছরের যুবা। कितना दुर्भाग्य, কত দুর্ভাগ্য দেশের অপোজিশন লিডার সে ভারতীয় সোচ বোঝ, বিচার ব্যবস্থা, পদ্ধতি, সংস্কৃতিকে বোঝে না, জানে না। আর তারপর বলে তো কি তপস্যা করে ভিতরে গরমি তৈরি হয়। আমরা জানি তপস্যা করলে
শান্ত স্নিগ্ধ और एक ऊर्जा उत्पन्न হয়, ও বলে গরমি তৈরি হয়। তো রাহুল গান্ধীর কাছে যারা যারা শীতের সময় ইয়া লাগে, সোয়েটার লাগে, তেনের নাম লিও গরমি উৎপন্ন হইব। কিতনা কত দুর্ভাগ্য এই দেশের। ওনার মতো অপোজিশন লিডার, আর এই দেশের সৌভাগ্য নরেন্দ্র ভাই মোদীর মতো নজওয়ান মানসিকতা সম্পন্ন ব্যক্তি দেশের তিন বার প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সর্বশ্রেষ্ঠ নেতা। আরেকজন নেতার নাম নিতে হয়, অটল বিহারী বাজপেয়ী, ভারত রত্ন। আমরা উপাধি দেনি, বিরোধীরাই অটলজিকে উপাধি দিয়েছিল অজাত শত্রু। ভারতবর্ষের নেতৃত্বের মধ্যে যদি কাউকে অজাত শত্রুর উপাধি কেউ পেয়েছে তো ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী যিনি ভারত রত্ন ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর অমিত ভাই শাহ, অনেকে তো অমিত ভাই শাহর নাম বললেই তার ভেতরে সমস্ত ঊর্জা উজ্জীবিত হয়ে ওঠে। যে ব্যক্তি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে কাশ্মীর তো আছেই, এটা তো থাকবেই, যেটা পাকিস্তানের কাছে পিওকে, পাকিস্তান অকুপাই কাশ্মীর রয়েছে, সেটাও নিয়ে দম ছাড়বো আমি। এই ধরনের গৃহমন্ত্রী, এই ধরনের যুবা মানসিকতা। দেখো, যুবা কাল একটা সময় 25, 26, 30 বছর পর্যন্ত, কিন্তু তারপর বয়স বাড়ে। নরেন্দ্র ভাই মোদীর বয়স 70-এর উপরে, কিন্তু মানসিকতা যুবা মানসিকতা। যেহেতু কমিউনিস্টের মানসিকতা, কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলবে, বয়স্ক লোকের মতো কথা বলবে। আর এমনি তো তাদের মধ্যে যুবা ওদের কোনো স্থানই নেই। কমিউনিস্ট পার্টিতে যুবা ওর কোনো স্থান নেই। কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাদের আমার সন্দেশ, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে। বিজেপি কি করেছে? আমাদের সঙ্গে আসো, যুবাদের বলো তাদের সঙ্গে গেলে 70 বছরে এমএলএ হইব। বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরে এমএলএ হতে পারে, আর 35 বছরে মন্ত্রী হতে পারে। হ্যাঁ না? সুধাংশু আছে না আপনাদের? সুধাংশুদা মন্ত্রী আছে না? কম বয়সে। কমিউনিস্টের সম্ভব 35 বছর শাসন করেছে। কোন ডিআইএফ এর চলাকালীন কোন ব্যক্তি ডিআইএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে? আমি জানি না, আমার তো জানা নেই। আমার সঙ্গে 2018-তে ইলেকশনের ওরা ছিল ডিআইএফ এর চিফ। আমি যখন বনমালীপুরে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে, বেরিয়ে এসে, দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না, ডিআইএফ করতে করতে চুলডি গেল আমাদের থেকে। এও বনমালীপুরে দাঁড়াইলাম, শুনছিলাম আপনি রামনগরে দাঁড়াইবেন, ওখানে আপনার এই আমারও মুড়ে দাঁড়াই গেলেন গা। তা আমি কেন রে বাবু, ইলেকশনে জিতার পর কই বাত নেই, আমি আশীর্বাদ, তুমি জিতো, যদি আমি জিতি তো তুমি আমার কাছে এসো, তোমার জন্য জায়গা আছে। ও বুঝে গিয়েছিল যেই মাত্র বিপ্লব দেব নমিনেশন পেয়েছে তো বুঝে গেছে, হাওয়া তো বুঝে, তো আর জিততে পারবে না। ও নমিনেশনের দিনই সারেন্ডার করে দিয়েছে। তার মনে কত ব্যথা ছিল, আমি হাসি দিয়ে বলি তেমন না, তার মনের মধ্যে ব্যথা। নজওয়ান ছেলে ছিল, ডিআইএফ করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল, তাও জিততে পারেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সুশান্ত দেবের মতো এমএলএ। কত সুশান্ত তোমার বয়স? হ্যাঁ, 35 বছরের এমএলএ।
কমিউনিস্টে কতটা সম্ভব? এক মন্ত্রীর নাম বললাম, সুধাংশু দাস, 35 বছরের, সুধাংশুর বয়সে ততটাই, মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। যুবাদের সামনে আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে হয়। আপনার সঙ্গে যুবা কেন আসবে? অনেকে আছে বিজেপি কে করবে না, সংগঠন করবে না, কিন্তু তারপর আসে। যুবা কার সঙ্গে আসে? যদি গ্রামের মধ্যে ভালো স্পোর্টসম্যান হয় তার সঙ্গে জড়বে, যদি ভালো সে তার চারিত্রিক ব্যবহার খুব ভালো, তার সঙ্গে যুবা জড়বে, যদি ঊর্জাবান ব্যক্তিত্ব হয় তার সঙ্গে যুবা জড়বে। তার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হে যুবা, যাও ফুটবল খেলো, যাও মন্দিরে, মসজিদে, গির্জাতে, কিন্তু ঊর্জা উৎপন্ন করার জন্য যেটা করা সেটা করো। ঊর্জাবান ব্যক্তিত্বের সঙ্গে যুবা জোড়ে। যুবাদের চাকরি চাই না, নকরি চাই না। বিবাহ আদি করলে তারপর বলবে, দাদা একটা চাকরি ব্যবস্থা করেন, একটা কন্ট্রাক্টারি ব্যবস্থা করেন। কিন্তু 11-এ পড়ে ছেলে বলবে আপনাকে চাকরির জন্য, 10তে পড়ে ছেলে বলবে, 9-এ পড়ে ছেলে বলবে। তো এই ছেলেগুলি যুব মোর্চার মানসিকতার সঙ্গে কেন জুড়বে? কি কারণে? চাঁদা তোলার জন্য না। ওই ছেলেগুলি, ওই মেয়েরা ওই বয়সে তখনই জুড়বে যখন আপনার মধ্যে আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ঊর্জা, এই তিনটা যখন আপনার মধ্যে থাকবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখবে, আপনার চাল চলন চরিত্র অনুপ্রেরণার বিন্দু যখন হয় তখন আপনার সঙ্গে চলবে। কারণ কি, যুবা অবস্থা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের মতো চরিত্রবান ব্যক্তিত্ব হতে চায়। যুবা অবস্থায় মানুষ স্বপ্ন দেখে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মুখ্যমন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী হব। যুবারা যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে সাকার করার জন্য যে উৎসাহ দিবে, সেই যুব মোর্চার ভালো নেতা হতে পারে। অনেকে আমাকে বলে, জ্বালা দাদা আজকাল একটু যুবার একটু কম আসে। আপনাকে নিজেকে চেঞ্জ করুন, আয়নাতে দেখুন আপনার মধ্যে কমি কি আছে, কেন আসে না। আর আমাদের জন্য তো ভালো, এখানে কমিউনিস্ট অপোজিশনে রয়েছে। কমিউনিস্টে যুবাদের কোনো স্থান নেই। এই জিনিসটা গ্রামে গঞ্জে শহরে যুবাদের স্কুলে কলেজে বুঝাতে হবে যে যুবাদের স্থান কমিউনিস্টে নেই। আমি যখন 2018-তে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ছিলাম আর মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার সঙ্গে যে অপোজিট স্টেজে কমিউনিস্টের যে নেতৃত্ব ছিল, কারা ছিল? আমি বিলো 50-র একজন ব্যক্তিত্ব। আমার সামনে কারা আমার সঙ্গে লড়াই করছিল, কম্পিটিশন দিচ্ছিল? 70-এর উপরে মানিক সরকার, 67-এর উপরে জিতেন চৌধুরী, বাদল চৌধুরী, তারপর আজকে দুই একজন এই দুনিয়াতে নেই, খগেন দাস। এরা কি পারবে একটা নজওয়ান ছেলের সঙ্গে মোকাবেলা করার জন্য? এদের সোচ আছে, চিন্তা আছে, তাদের মধ্যে ওই মানসিকতা আছে? ওরা আমাদের সঙ্গে দৌড়াতে পারবে? ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য ছিল কারণ কি, এই কমিউনিস্টদেরকে ভাগানোর জন্য অপোজিশনে যারা ছিল এরা সেই যোগ্যতা তৈরি করতে পারেনি। তার কারণে কমিউনিস্টরা 35 বছর এখানে রাজ করেছে। না হলে ভারতীয় জনতা পার্টি যদি আগেই সশক্তমান হয়ে যেত, এখানে কমিউনিস্টরা কোনোদিন 35 বছর রাজ করতে পারে না। কারণ এই ভূমি ত্রিপুরের মায়ের পবিত্র ভূমি, এই ভূমি ঊর্জাবান ভূমি, এই ভূমি মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের ভূমি, আধুনিক ত্রিপুরা রূপকার। যেমন স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে পুরো দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন যুবা কি হয়, ঊর্জা কি হয়, সনাতন কি হয়। ঠিক আমাদের রাজ্যের মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য, উনিও 39 বয়সে দেখিয়ে দিয়েছেন
ত্রিপুরাতে এয়ারপোর্ট তৈরি করে, ত্রিপুরাতে প্রথম ইন্ডাস্ট্রি তৈরি করে, ত্রিপুরার মধ্যে এত সুন্দর রাজবাড়ি তৈরি করে, ত্রিপুরার মধ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মহারানী তুলসীবতী স্কুল, এমবিবি কলেজ, এগুলি প্রতিষ্ঠা করে উনি প্রমাণিত করে দিয়েছেন যে যুবাওদের মধ্যে শক্তি বেশি থাকে, ঊর্জা বেশি থাকে। যুবারা শুধু উৎসাহ চায়, অনুপ্রেরণা চায়, আশা ভরসা। আমি আপনাদের সমস্ত যুবাওদের বলছি, যারা এসছে যারা আসেনি, সবার জন্য ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে। যুবাওদের জন্য পরিবর্তন চাই, ঊর্জা চাই, জীবন চাই, সাকসেস চাই। তো কে আনবে? যুবারাই আনবে। কখন আনতে পারবে? যখন নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহর মতো নেতৃত্ব তাদের সঙ্গে থাকে। কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কোনোদিন কল্যাণ হতে পারে না, ইতিহাস সাক্ষী। কমিউনিস্টরা যুবাওদের ব্যবহার করে। কমিউনিস্টরা যুবাওদের ব্যবহার করে। ভারতীয় জনতা পার্টি যুবাওদের আনবে, সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয়। আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রদেশে যান। উত্তর প্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, গোয়াতে বিলো 50 মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি যদি কমিউনিস্টদের দিকে তাকান, একটাই রাজ্য টিম টিম করে জ্বলছে, এই কেরালাতে। তাদেরকে সম্ভব বিলো 50 মুখ্যমন্ত্রী হতে পারে? আছে যুবাওদের আশা ভরসা? কমিউনিস্টের যুবাওদের ভবিষ্যৎ নেই মেরে মিত্র। গ্রামে গ্রামে, শহরে শহরে, কলেজে, ইউনিভার্সিটিতে বলো, গিয়ে যুবাওদের ভবিষ্যৎ যদি কোথাও আছে, ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা আর নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই শাহর সঙ্গে আছে। আমরা অনেক সময় বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করব। अरे এরা কিচ্ছু করতে পারবে না, এরা ফিউজ বাল্ব, ये फिनिश हो चुका है, खत्म है, ये बुझा हुआ मोमबत्ती है। ये मोमबत्ती আর ধরান যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও, কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমার অবস্থা কি থাকুরি। ভারতীয় জনতা পার্টির কাছে অমিত ভাই আর নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তিত্ব, যারা বয়সে ঊর্ধ্ব কিন্তু স্বভাবে এক নজওয়ান ব্যক্তিত্ব। আর যুব মোর্চার সমস্ত কার্যকর্তাদের আমি বলতে চাই, প্রদেশ থেকে রাজীব দা কি বলবে, সুশান্ত দা কি বলবে, সে সাংগঠনিক বিষয় বলবে, এই কাজ কার্যক্রম করতে হবে। কিন্তু প্রত্যেকটা যুবার নিজ নিজ এরিয়া থেকে নিজের নেতৃত্বকে এস্টাবলিশ করার দায়িত্ব নিজ নিজের। পদ তো একটা সময় পর্যন্ত, 3 বছর পর্যন্ত থাকে, আসে যায়, কিন্তু লিডারশিপ জীবনভর থাকে, লাইফ টাইম লিডারশিপ থাকে। তার জন্য নিজের মধ্যে লিডারশিপ ডেভেলপ করা, আর যে লিডারশিপ যার মধ্যে আছে, সমস্ত যুবা মধুপুকের মতো আকৃষ্ট হয়ে যেভাবে রানীর কাছে চলে যায়, ঠিক এভাবে চলে যায় যুবাদের স্বভাব। আমিও তো যুবা, বলে দাদা আপনি 53 বছরের যুবা, পারবি না তোর আমার লগে লাগিয়া আসে দি কটা, পারবি না আমার লগে পোশাক দিতে বেশি, কার কার ক্ষমতা আছে কোথায়।
দেখো আমি জানি আমার চাইতে অনেক বেশি লোক আছে এখানে পারে, 100% আমার চাইতে বেশি পারবে, 100%। কিন্তু আমি এভাবে কেন বললাম? কনফিডেন্স, যার কাছে কনফিডেন্স আছে তার কাছে দুনিয়া মুट्ठी में रहता है। हरियाणा से जावर पर सवाई मेरे को बोलते भाई साहब हरियाणा कुछ नहीं हो सकता, चला गया कांग्रेस आ गया। हमको तो माता से कुछ नहीं हुआ। मैंने वहां मेरे भाषण रिकॉर्ड है, फरीदाबाद में पहला भाषण मैंने बोला सुन मेरे कुंडली में हार नहीं है, मैंने कभी हारा ही नहीं, और ये कुरुक्षेत्र का भूमि है, ये पानीपत का भूमि है, ये महाभारत का युद्ध का भूमि है, यहां हरा ही नहीं सकता मुझे। और ईश्वर का आशीर्वाद, नरेंद्र मोदी जी की और अमित भाई शाह नड्डा जी के आशीर्वाद कारणे हरियाणाते রেকর্ড করে তিনবারের মতো সরকার তৈরি হয়েছে। আর যারা ভেবেছিল আয়ে পড়তাছি এদিকেও একটা আয়ে পড়তাছি দল আছে, একলা আছে ওনে কয় বলে মানিক বাবুর কাছে এতটি ডিপার্টমেন্ট করে তোমার কাছে দিয়ে লাইতো। বিধানসভা শুরু হয়েছে আমি শুনি কো বলে এতটি ডিপার্টমেন্ট করে তেনের কাছে, তো আধা ব্যাপারে জাহাজের খবর লয় কই কি ভাই কি, আমি থাকলে তো সিল্লা লাইলাম মিলে পোল্ট্রি মুরগার মতো। তুমি কি এর খবর লো? এটা তোমার জনতা দিছে একটা সিট, কবি বল না তিনটার মধ্যে দুইটা তুমি দাউলে গেল, তোমার লোক চলতো না, তারা যাইবেন বিরোধী দেবো তার লোকে যাইবেন। ওনার সঙ্গে কি নাম আরেকজন আমার বনমালীপুরের গোপাল দা, রাজীব দার পরম মিত্র, রাজীব দার আশীর্বাদ দেয় তুমি ভালো করতেছ কয় না, এরা বলে কয় 27টা ডিপার্টমেন্ট তেনের কাছে গেলে কি তার দিয়ে হেনারে দিয়ে লাইতাম পারবো দিত, মানিকবাবু চাইলে দিতে পারবো, কষা দিয়ে সাংবাদিক বন্ধুরা আছে চাইলে মানিকবাবু হেরে ডিপার্টমেন্ট দিতে পারবো। অহনো জিব্বার জল বাইরে যায় মন্ত্রী হন লেখা, এত যদি জিব্বার জল আয়ে তখন ভারতীয় জনতা পার্টির কেন বিরোধ করেছিলেন? কেন কংগ্রেসের সঙ্গে মন্ত্রী থেকে ভারতীয় জনতা পার্টির এমপি কে হারানোর ষড়যন্ত্র করেছিলেন? তার জন্য আমি যুবাদের বলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে এসে কমিউনিস্টের লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে 100 বছর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে। উনি যেই মাত্র ওনার দৈববাণী শোনালেন 18তে পরিষ্কার হয়ে গেছে। এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী অনেক কত স্বাদ, একজনের জিব্বার জল পরে ডিপার্টমেন্টের লেগা আরেকজন মুখ্যমন্ত্রী হইতো, মানিক সরকারের সরাই আমি হয়ে যামগা। দেখো যদি এই জায়গাটা না থাকে না কেউ বানাইতে পারে না। আর যে মুখ্যমন্ত্রী হইতো চায় আমি ইতিহাসে দেখছি, মানে ইতিহাস মে দেখা যারাই মুখ্যমন্ত্রী হতে চায় এরা কোনোদিন আর মুখ্যমন্ত্রী হতে পারে না। তুমি মিলে এলো আমার লোকে, আর যদি না মিলে আমার লোকে দেখা করে আয়া। আর যে শুধু ভারতীয় জনতা পার্টি আর সংগঠনের জন্য কাজ করে তো রাজীব বাবুর মতো রাজ্যসভার এমপি হয়ে যায়, বিধানসভা জিতে নে ঠিক है। আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় কক্ষ, উচ্চ কক্ষ, লোকসভা বড় না রাজ্যসভা বড়, রাজ্যসভার মেম্বার মেরে মিত্র রাজীব ভট্টাচার্য। ভাগ্যের বিষয়। আমি রতননাথকে বলছি, রতননাথ মন্ত্রী মহোদয়, রতনদা দেখুন রাজীবদার ভাগ্য কত ভালো, ত্রিপুরা থেকে রাজ্যসভা চলে গেছে, সাধারণ ঘরের মানুষ, বহু কষ্ট করে পার্টি করেছে। বনমালীপুরে মানুষে দৌড়ানি দিলে চোখের তলে ঢুকছিল, জিজ্ঞাসা করো ঢুকছেন না? আর অক্ষণে তা রাজীবদা দৌড়ে তারার চোখের তলে ঢোকায়, ঢুকায়নি। রাজীবদা নজওয়ান হ্যাঁ কেন মানসিকতা, হ্যাঁ সবাই কয় না রাজীবদা আমার মতো না। রাজীবদা বি নজওয়ান, আমার খেলা আছে কান্দের মধ্যে
মানে বাসের বদলে পিলার লইয়ে চলে, পতাকাটা লাগার ইচ্ছা, আমি কিতা লইয়ে যেতে আছে জানি, ছবির মধ্যে দেখছি। আসলে আপনাদের কাছ থেকে আজকে আমি কি চাই? আপনাদের কাছ থেকে আমি চাই যে গ্রামের মধ্যে যেখানেই যুবারা আছে, কলেজে পড়ুক, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, সবার সঙ্গে যোগাযোগ করো, সবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, নিজের মধ্যে এমন ঊর্জা উৎপন্ন করো যাতে আপনি সমস্ত যুবা আপনার দিকে খিচে আসে। আর যখন আপনার দিকে খিচে আসবে তখন কমিউনিস্ট পার্টির আর কোনো জায়গা নেই, কারোর দরকার নেই। আজকে আমি রবীন্দ্র ভবন থেকে বলছি, প্রত্যেকটা গ্রামে যদি সমস্ত যুবা ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে থাকে তো এ রাজ্যের মধ্যে কোনোদিন ভারতীয় জনতা পার্টি কেউ বিদায় করতে পারবে না। আমি আশা করি আমার সমস্ত নজওয়ান ছেলে মেয়েরা নিজের ভবিষ্যতের জন্য তাদেরকে বোঝাও, মোদি আছে তো আজকে ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম 1,77,000 হয়েছে 1 লাখ টাকা থেকে। মোদি আছে তো সিপিএম এর 13,000 কোটি টাকার বাজেট যেটা ছিল ত্রিপুরার জন্য সেটা বেড়ে মানিকবাবুর নেতৃত্বে 27,000 কোটি টাকা হয়েছে। মোদি আছে তো ত্রিপুরাতে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। মোদি আছে ত্রিপুরাতে ট্রাইবেল এরিয়ার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের উন্নয়ন হচ্ছে। মোদি আছে তো ত্রিপুরাতে 4 আমার জনজাতি ব্যক্তিত্বকে পদ্মশ্রী পেয়েছে। মোদি আছে তো ত্রিপুরাতে প্রতি ঘরে জলের ব্যবস্থা করতে করতে 77% পর্যন্ত জল পৌঁছে গেছে। মোদি আছে তো করোনার সময় মানুষের টিকাকরণ করে প্রাণে বাঁচিয়েছে। মোদি আছে তো ত্রিপুরার সম্মান আছে। তার জন্য আমাদের সবার দায়িত্ব যে প্রত্যেকটা যুবা যেখানেই আছে, গ্রামে, ভিলেজ কাউন্সিলে যেখানে আছে, আজকে থেকে কেউ বলুক না বলুক, এই গ্রামের মধ্যে সমস্ত যুবা যাতে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে তার সঙ্গে যাতে সুসম্পর্ক থাকে। একটা স্কুলের ছেলে মেয়ে তাদের জন্য কি চাই? কোচিং এর ব্যবস্থা, তার জন্য কিভাবে করতে হয়, কোন ইউনিভার্সিটিতে পড়তে হবে, কলেজে পড়তে গেলে অ্যাডমিশন কিভাবে হবে, সেইগুলো থেকে সাহায্য করা। আর এই সাহায্যের হাত বাড়িয়ে দিলে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে সমস্ত যুবা ছেলে মেয়ে ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জুড়ে যাবে। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে স্বপ্ন আমি 2018-তে দেখেছি, সেই স্বপ্ন নিশ্চিত এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সর্ববৃহৎ সুন্দর ত্রিপুরা নির্মাণের জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে মন্ত্র দিয়েছেন, সে মন্ত্র সফল করার জন্য যদি কেউ করবে সেটা হচ্ছে আমার সামনে বসে আছে যুবা ছেলে মেয়েরা, আমার মিত্র। পারবা কমিউনিস্টের দৌড়াইতা? বাসাকুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। কারণ কি, কমিউনিস্ট এমন একটা জিনিস যে উন্নয়ন এবং কমিউনিস্ট দুইটা অপোজিট, বিরোধী। যুবা ছেলে রোজগার করতে চায়, ইনকাম করতে চায়, নিজে দাঁড়াতে চায়, নিজের পায়ে কিছু করতে চায়, কিন্তু কমিউনিস্ট যদি থাকে যুবা ছেলেকে পঙ্গু করে রাখবে, বৈশাখী নিয়ে চলতে হবে মেরে মিত্র। তার জন্য আপনাদের ভবিষ্যতের জন্য বলছি, ভারতীয় জনতা পার্টির জন্য বলছি না, আপনাদের ভবিষ্যৎ, যুবাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত থাকে কোথাও তো ভারতীয় জনতা পার্টিতে রয়েছে। যুবাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নরেন্দ্রনাথের যে ভবিষ্যবাণী তাকে সুরক্ষিত করার জন্য, স্বামী বিবেকানন্দের বাণীকে সুরক্ষিত করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি যুবা, প্রত্যেকটি গ্রামে এক নয়া ঊর্জার সঙ্গে সমস্ত যুবাদেরকে একসঙ্গে করে ভারতীয় জনতা পার্টির যে সরকার তাকে সশক্ত করা এবং সংগঠনকে সশক্ত করার দায়িত্ব নিবে। কে কে নিবে? হাত তোলো দেখি। কে কে নিত না? হাত উপরে করো। কে কে নিত না? সবাই নিব। তাইলে তো কমিউনিস্ট আজকে শুনানোর পরে আর পার্টি বসে যাইত না। আর গিয়ে কি করবো? মুঝে कोई डेमोक्रेसी, यार डेमोक्रेसी कम्युनिस्ट के साथ कहां के डेमोक्रेसी यार? कम्युनिस्ट আর ডেমোক্রেসি 2000 কিলোমিটার ডিস্টেন্স। এরা কয় বন্দুকের নলের মধ্যে সমস্ত শক্তির উৎস মাও সুতেন কয়। ভারতীয় জনতা পার্টি বলে, ভারতীয় সংবিধান বলে, তারা বলে নেতা
স্টালিন আর লেনিন এটিয়ে কমসে কম 1 কোটি মানুষের মাইরা ছেড়ে নেতা হয়। ভারতীয় জনতা পার্টির মধ্যে মানুষের জন্য কাজ করে নেতা হয় নরেন্দ্র ভাই মোদীর মতো। তাদের নেতা হতে গেলে একটার 50,000 মানুষকে মারতে হয়, 1 লাখ মানুষকে মারতে হয়, 50 লাখ মানুষকে মারতে হয়। সে হচ্ছে কমিউনিস্টের নেতা হয়। আর আমাদের নেতা হয় যিনি সমাজের জন্য সেবা করেন, যিনি মানুষের জন্য সেবা করেন। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলে, এই মাটির ছেলে তার জন্য বলে। তাদের তো বিবেকানন্দ সম্পর্কে ন্যূনতম এই জ্ঞান থাকা দরকার যে বিবেকানন্দ হচ্ছেন এরকম একটা মানুষ, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, যিনি গোটা পৃথিবীর কাছে একটা সহিষ্ণুতা, একটা প্রেম, একটা ভালোবাসা, একটা মহামানব ব্যক্তি হিসাবে তিনি পরিচিত। তার জন্মদিনকে বাছাই করা হচ্ছে কমিউনিস্টদের ডিএফকে আক্রমণ করার জন্য। আমরা অবাক হচ্ছি। এবং রবীন্দ্র ভবন যেদিন থেকে শুরু হয়েছে, সেই পুরানো রবীন্দ্র ভবন থেকে আজকের রবীন্দ্র ভবনে, আমার ধারণা এই রবীন্দ্র ভবনের মঞ্চে দাঁড়িয়ে এইরকম কদর্য নোংরা ভাষায় সম্ভবত এদিন ছাড়া আর কেউ এই ধরনের ভাষায় তারা কোনোদিন ব্যবহার করেনি। আমরা যুব মোর্চাকে উপদেশ দেওয়ার মতন আমাদের কিছু নেই, দিতে চাই না, কিন্তু এটা ঠিক যে রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিল। আমরা এইটুকু আমরা যুব মোর্চার কাছে আমরা বলবো, অনুরোধ করবো বিনয়ের সঙ্গে, যে কমিউনিস্টকে, ডিএফকে এইরকম কদর্য নোংরা ভাষায় আক্রমণ করার জন্য আপনারা বিবেকানন্দের জন্মদিনটাকে বেছে নিলেন। গডসের মৃত্যুদিনও তো আপনারা এই ধরনের বক্তৃতা করতে পারতেন। ভবিষ্যতে আমাদের আক্রমণ করেন, সব ঠিক আছে, আমরা তাতে আমরা না বলবো না, এই আক্রমণ আপনারা বাড়াবেন, কিন্তু বিবেকানন্দের জন্মদিনকে বেছে নিয়ে যে ভাষায় আপনারা কর্মসূচি করেছেন, এটা বিবেকানন্দের প্রতি অশ্রদ্ধা করা, এটা রবীন্দ্র ভবনের প্রতি অশ্রদ্ধা করা। ভবিষ্যতে এই ধরনের বক্তৃতা দেওয়ার জন্য ন্যূনতম যুব মোর্চার কাছে আমরা অনুরোধ করব যে বিবেকানন্দকে, রবীন্দ্রনাথকে ন্যূনতম আমরা বাছাই করবেন না। এই ধরনের বক্তৃতা দেওয়ার প্রশ্নে নাথুরাম গডসে আছে, তাদের উনার জন্মদিন মৃত্যুদিনে এই ধরনের আক্রমণ, এই ধরনের কথা আপনারা বলতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই।